বিজ্ঞান কল্পনা নয় বাস্তবতা। আসসালামু আলাইকুম, আমি তাহরিনা আনিসা। আমি জুনাগড় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী। সেবা কর্তৃক আয়োজিত বিজ্ঞান দিয়ালিকায় প্রতি বছরই প্লেটো বিজ্ঞান ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করে। এই বছরও করেছে। আপনাদের অনেকের কাছে হয়তো বিজ্ঞান দিয়ালিকা অনেক বেশি বিরক্তকর মনে হয়, কিন্তু আমাদের বিজ্ঞান দিয়ালিকাটা কিন্তু তেমন নয়। আমাদের বিজ্ঞান দিয়ালিকাতে যেমন হচ্ছে গুরুত্বপূর্ণ সব তথ্য, তার সাথে রয়েছে বেশ কিছু চমকপ্রদ তথ্য যেগুলো আপনাদের জানার মাঝেও অজানা। একটি হলো পেঁয়াজ কাটলে কেন চোখ দিয়ে পানি আসে। আপনাদের মধ্যে হয়তো অনেকে ইলেকট্রোস্কোপ শব্দটি শুনে থাকতে পারেন, আবার অনেকে নাও শুনে থাকতে পারেন। ইলেকট্রোস্কোপ হলো একটি স্থির বিদ্যুৎ পরীক্ষার জন্য চমৎকার একটি যন্ত্র, যেটা দিয়ে আমরা কোনো বস্তুতে কি পরিমাণে চার্জ আছে সেটি জানতে পারি এবং বুঝতে পারি যে বস্তুটি কি পরিমাণে চার্জ নিতে পারে। আপনাদের মধ্যে কেউ কি খেয়াল করেছেন যে যখন বৃষ্টি পড়ে তখন আকাশে বিদ্যুৎ চমকায়, আকাশ থেকে যখন বিপুল পরিমাণে বিদ্যুৎ পৃথিবীতে নেমে আসে তখন আমরা সেটাকে বজ্রপাত বলি। এই বজ্রপাতও কিন্তু ইলেকট্রোস্কোপের মাধ্যমে পরিমাপ করা হয়। আমার নাম আরাফাত সানিয়া, আমি প্লেটো বিজ্ঞান ক্লাবের একজন সদস্য। আজকে বিজ্ঞান দিয়ালিকার আমার উপস্থাপন বিষয়টি হচ্ছে ডিএনএ। পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় বংশগতি বস্তুর মাধ্যমে। ডিএনএ হচ্ছে সেই বংশগতি বস্তুর মধ্যে একটি। বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম এবং ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে ডিএনএ। বংশ পরম্পরায় চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী উপাদান হিসেবে ডিএনএ মুখ্য ভূমিকা পালন করছে। ডিএনএ ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এটি সাধারণত পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। এর একটি সূত্রের সঙ্গে অন্যটি সূত্র অন্যটি পরিপূরক। মার্কিন বিজ্ঞানী ওয়াটসন এবং ইংরেজ বিজ্ঞানী ক্রিক 1953 সালে প্রথম ডিএনএ এর ডাবল হেলিক্স সম্পর্কে বর্ণনা করে। তারা এই কাজের জন্য তারা পুরস্কারও পায়। আমি সৈয়দা সামিহা তাসনিম, আমি প্লেটো বিজ্ঞান ক্লাবের একজন সদস্য। আমি আজকে আপনাদের সঙ্গে দেওয়ালিকার একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলব। বিষয়টি হচ্ছে মানবদেহের রাসায়নিক যৌগসমূহ। আমাদের দেহটি মূলত অসংখ্য যৌগসমূহের সমন্বয়ে গঠিত। তার মধ্যে প্রচলিত কিছু যৌগসমূহ হলো পানি। আমাদের দেহের প্রায় 60 থেকে 70 ভাগই পানি। কার্বোহাইড্রেট হলো শক্তির প্রধান উৎস। ডিএনএ ও আরএনএ, এটি হচ্ছে আমাদের বংশগতির ধারক। প্রোটিন হলো কোষ গঠন ও এনজাইম কার্যক্রমের সহায়ক। ইনঅর্গানিক আয়ন যেমন পটাশিয়াম ক্লোরাইড ইত্যাদি আমাদের কোষ কার্যক্রমে এটি সাহায্য করে। হয়তো অনেকেই শুনেছ আমার সহপাঠী রালিসা বলেছে যে পেঁয়াজ কাটলে কেন চোখে পানি আসে। আসলে পেঁয়াজ কাটলে সালফারযুক্ত যৌগ বের হয়, যা বাতাসের সঙ্গে মিশে সালফিউরিক অ্যাসিডে পরিণত হয়। আমরা যখন পেঁয়াজ কাটি তখন সালফিউরিক অ্যাসিড আমাদের চোখে প্রবেশ করে এবং জ্বালা সৃষ্টি করে। তখন চোখ নিজেকে পানি দিয়ে পরিষ্কার করে। আমি পাহমিদা জাহান তানিশা। আমি আপনাদের আজকে জানাবো মানবদেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রক্তকোষ সম্পর্কে। রক্ত আমাদের শরীরে একটি অত্যাবশ্যকীয় উপাদান, যার মাধ্যমে আমাদের দেহে প্রতিটি কোষে অক্সিজেন ও পুষ্টি পৌঁছায়। চলো তাহলে আমরা জেনে নিই রক্তকোষ সম্পর্কে। রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কণা। রক্ত একটি অস্বচ্ছ ও মৃতক্ষারীয় লবণাক্ত তরল পদার্থ। রক্ত আমাদের দেহে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজগুলো পরিচালনা করে। রক্তের বর্ণহীন অংশকে রক্তরস বলে। রক্তে প্রায় শতকরা 55 ভাগই রক্তরস থাকে। রক্তরসের প্রধান উপাদান হলো পানি। এছাড়াও এতে প্রোটিন ও জৈব যৌগ ইত্যাদি পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে। আমরা জানি মানবদেহে 3 ধরনের রক্তকোষ রয়েছে: লোহিত রক্তকোষ, শ্বেত রক্তকোষ ও অনুচক্রিকা। মানবদেহে সবচেয়ে বেশি লোহিত রক্তকোষের সংখ্যা বেশি। লোহিত রক্তকোষে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণে এটি রক্ত দেখতে লাল দেখায়। এটি শ্বসনকার্যে অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রসায়নের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী। আসসালামু আলাইকুম, আমি ওয়ারিশ করেছি। কথা বলবো পর্যায় সারণী নিয়ে। পর্যায় সারণী 118টি মৌল নিয়ে গঠিত। এতে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ রয়েছে। প্রত্যেকটি গ্রুপ 1 থেকে 18 পর্যন্ত বিস্তৃত। পর্যায় সারণীতে আলাদা করে 2টি সারি রাখা হয়েছে। এগুলো হচ্ছে ল্যাটেরাইট সারি এবং অ্যাক্সিলারি সারি। পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত এমন 15টি মৌল নিয়ে ল্যাটেরাইট সারি গঠিত এবং পারমাণবিক সংখ্যা 71 থেকে 103 পর্যন্ত 15টি মৌল নিয়ে অ্যাক্সিলারি সারি গঠিত। এগুলো মূলত পর্যায় সারণীর 7 এবং 6 পর্যায়ের মৌল, কিন্তু এগুলোকে একটু ধর্মভেদে আলাদা করা হয়েছে। জানো সারা বিশ্বে কত তারিখে পালিত হয় বিশ্ব সচেতন অ্যান্টিবায়োটিক সপ্তাহ? আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া সামিয়া রিমি। আজকে আমি তোমাদের সাথে একটি জীববিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব, যার নাম অ্যান্টিবায়োসিস।
আপনারা সবাই অ্যান্টিবায়োটিক সম্পর্কে শুনে হয়তো মনে করছেন যে এটি অ্যান্টিবায়োটিকের সাথে সম্পর্কিত। হ্যাঁ, অবশ্যই এটি অ্যান্টিবায়োটিকের সাথে সম্পর্কিত। তার আগে জেনে নিই যে অ্যান্টিবায়োটিক কিসে কাজে লাগে। অ্যান্টিবায়োটিক হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি জীব দ্বারা অন্য জীবের ক্ষতি করে এবং বাধা বৃদ্ধি ক্ষতিগ্রস্ত করে বা অথবা মেরে ফেলে। এটি করে জীবের সংখ্যা এবং বৈচিত্র্য বজায় রাখে, জীবের প্রতিযোগিতা সহায়ক হয় এবং জীবের যে ব্যবস্থাপনা সেটাতে অনেক সহায়ক কাজ করে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যেমন কৃষিতে তো নিজেই হয়, যেমন কৃষিতে নিজে হয়। আবার অ্যান্টিবায়োটিক তৈরির ভিত্তি হলো অ্যান্টিবায়োটিক। আমরা সবাই অসুস্থ হলে বা ব্যাকটেরিয়া সংক্রামক রোগে আক্রান্ত হলে এই অ্যান্টিবায়োটিক আমাদের সর্বপ্রথম কাজে লাগে। আপনারা কি জানেন অ্যান্টিবায়োটিক সর্বপ্রথম কে তৈরি করেছেন? আলেকজান্ডার ফ্লেমিং 1927 সালে প্রথম অ্যান্টিবায়োটিক তৈরি করেন। পেনিসিলিয়াম ছত্রাক থেকে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক উৎপন্ন করেন এবং 1941 সালে 12 ফেব্রুয়ারিতে তিনি এই প্রথম মানবদেহে প্রয়োগ করেন। সামনে আমাদের বিজ্ঞান দেওয়ালিকা উপস্থাপন শেষ করেছে। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ।